হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা করব মাধ্যমিক 2025-এর যে প্রশ্ন বিচিত্রাটা বেরিয়েছে। তোমাদের কাছে হয়তো অনেকের কাছে নেই, তাও আমি সলভ করিয়ে দেবো। ঠিক আছে, প্রশ্ন এখান থেকেই পেয়ে যাবে। যারা এখনো পর্যন্ত কেনোনি তারা প্রশ্ন দেখে খাতায় মানে টুকে টুকে করতে পারো। ঠিক আছে, খাতায় প্রশ্নটা টুকে নিয়ে তারপরে অ্যান্সারটা করতে পারো। তো আজকে থেকে আমরা করছি। এবার অনেকে বলবে যে স্যার আমাদের তো এখনো চ্যাপ্টারই শেষ হয়নি, তাহলে আপনি সমাধান করাচ্ছেন। তো দেখো, এটা যেদিন চ্যাপ্টার তোমাদের শেষ হবে সেই দিন তোমরা করো বা ভিডিওটা দেখো। ঠিক আছে, এখনই যে রিসেন্ট দেখতে হবে তার কোনো মানে নেই। এখন যদি তোমরা দেখতে চাও বা খাতা পেন নিয়ে যদি বসো, তাহলে একটা সুবিধা হবে যে তোমরা আগে থেকেই যেটা স্কুলে বা তোমার কোচিং সেন্টারে বা যে স্যারের কাছে পড়ো যেটা করবে, সেটা আমার কাছে আগে থেকেই শিখে নেবে। সেই চ্যাপ্টারের সম্পর্কে আমি ডিটেলস বলে দেবো। আজকে আমরা যে মডেল কোশ্চেনটা করবো সেটা হচ্ছে মডেল 1। স্কুলটার নাম হচ্ছে এসি ইনস্টিটিউশন, মালদা। এই স্কুলের বা এই মডেলটার সম্পূর্ণ সমাধান করব, পার্ট বাই পার্টে হবে। আজকে পার্ট 1-এর ভিডিও। কতটা পার্ট 1-এ হচ্ছে পুরো শেষ পর্যন্ত দেখো, তাহলে বুঝতে পারবে পার্ট 1-এ কতটা ভিডিও হচ্ছে। পেজ নম্বর পাবে হচ্ছে 98 পেজে। ঠিক আছে, এটা কিন্তু বারবার বলে রাখছি, মাধ্যমিক 2025-এ যারা দেবে তাদের জন্য এই ভিডিওটা। কিন্তু অলরেডি যারা 2024-এ মাধ্যমিক এখনো দাওনি তাদের জন্য এটা ভিডিও নয়। তারা কিন্তু টেস্ট পেপার সলভ করছো, তারা করো। দেখো, যদি তোমরা চ্যানেলে নতুন হও তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো এবং পাশে যে বেল আইকনটা রয়েছে তার অল নোটিফিকেশন অন করে রেখো। দেখো, প্রথম অঙ্কটা আমরা শুরু করছি 1-এর 1 দাগ দিয়ে। কোনো মূলধন 10 বছরে দ্বিগুণ হলে বার্ষিক সরল সুদের হার কত? তো এটা হচ্ছে সরল সুদ কষার চ্যাপ্টার। তোমরা এটা কোষে দেখি 2-তে পাবে। ঠিক আছে, কোষে দেখি 2 চ্যাপ্টার রয়েছে তোমাদের, সেকেন্ড চ্যাপ্টার, সেখানে এই অঙ্কটা পাবে, সরল সুদের অঙ্ক। এই অঙ্কগুলোর একটা সূত্র রয়েছে, সূত্রটা আমি তোমাদেরকে আগে বলে দিই। I = PRT/100। ঠিক আছে, অনেকে টিটাকে মাঝখানেও লেখে, আমি টিটাকে সাইডে লিখি অবশ্য। ঠিক আছে, যার যেটা যেভাবে লেখা মানে মনে হয় লিখবে। PTR অনেকে লেখে, আমি এটা লিখেও দিচ্ছি, অনেকে PTR/100 লেখে, এটাও একই জিনিস। এবার অঙ্কটায় আসি। বলছে কোনো মূলধন 10 বছরে দ্বিগুণ হলে, 10 বছরে দ্বিগুণ যদি হয়, তাহলে ভালো করে লক্ষ্য করে দেখো, আমরা পি মানে আসল যদি এক্স টাকা ধরি, ধরে নাও যদি আসল আমরা এক্স টাকা ধরি, তাহলে পি প্লাস আই অর্থাৎ সুদ প্লাস আসল 2x টাকা হবে, এটা বলে দিয়েছে। ঠিক আছে, দ্বিগুণ বলেছে তাই 2x, এখানে দেখো দ্বিগুণ বলে দিয়েছে। তাহলে পি প্লাস আই মানে সুদ যোগ আসল, এটা 2x টাকা হবে। তাহলে সুতরাং শুধু যদি আমরা সুদ বের করি মানে আই বের করি, তাহলে 2x থেকে আমাকে আসলটা বিয়োগ করতে হবে। তাহলে আমরা পাবো কত টাকা? x টাকা। ঠিক আছে, তাহলে সুদ আমরা পেয়ে গেলাম x টাকা, আর আসলটাও আমরা ধরেছিলাম হচ্ছে x টাকা। তাহলে সূত্রে এবার বসিয়ে দাও, আই এর জায়গায় x বসবে, পি এর জায়গাতেও x বসবে, আর এর জায়গায় আমরা কিছু মান জানি না তাই আর লিখবো, আর টি এর জায়গায় বলে দিয়েছে 10 বছর। বাই দিয়ে হবে কত? 100। তাহলে দেখো এক্স এক্স কেটে যাচ্ছে, আর 10-কে 100 দিয়ে কাটাকুটি করলে হচ্ছে, সরি 100-কে 10 দিয়ে কাটাকুটি করলে 10 হবে। তাহলে আর এর মান আমরা পাচ্ছি কত? 10%। তাহলে 10% আমরা দেখতে পাচ্ছি অপশন বিতে রয়েছে। ঠিক আছে, অপশন বি হচ্ছে সঠিক উত্তর। চলে আসছি আমরা নেক্সট অঙ্কটায়, 2 দাগেরটা দেখো। একটি গ্রামের বর্তমান জনসংখ্যা পি এবং প্রতি বছর জনসংখ্যা বৃদ্ধির হার 2% হলে n বছর পর জনসংখ্যা কত হবে? দেখো, এই অঙ্কটা আমরা কি করব, একটা সূত্র জানি। এটা হচ্ছে তোমাদের সমহার বৃদ্ধি মানে চক্রবৃদ্ধি সুদের পার্ট 2-এ দেখবে এই অঙ্কটা রয়েছে। ঠিক আছে, চক্রবৃদ্ধি সুদ বলে একটা চ্যাপ্টার রয়েছে, তার পার্ট 2-এ রয়েছে। পার্ট 2 মানে হচ্ছে দ্বিতীয় চ্যাপ্টারটাই রয়েছে। তো এখানে আমাদের মেইন যে সূত্রটা সেটা হচ্ছে a = p × 1 + r/100 টু দি পাওয়ার n। এটা হচ্ছে মেইন সূত্র। এবার এখান থেকে আমরা কি করব, p মানে হচ্ছে এখানে জনসংখ্যা p বলেছে, তাহলে আমরা এখানে p থেকে p লিখতে পারি। 1 + r এর মান এখানে দেখো ভালো করে 2r বলে দিয়েছে, তাহলে 2r% মানে 2r/100, আর এখানে n এর মান nই বলেছে তাই উপরে n থাকবে। ঠিক আছে, এবার দেখো এই যে 2 আর এই যে 100 টাকে কাটাকুটি করা যায়, 2 দিয়ে 100-কে কাটাকুটি করলে কত হয়? 50।
তাহলে এটাকে যদি আমরা ফ্রেশ করে লিখি তাহলে p ইন্টু 1 প্লাস r/50 টু দি পাওয়ার n। ঠিক আছে, তাহলে এটা আমরা যদি উত্তরে দেখি তাহলে উত্তরে আমরা দেখতে পাচ্ছি অপশন সি এর সাথে মিলে যাচ্ছে। ঠিক আছে, তাহলে অপশন সি হচ্ছে সঠিক উত্তর, p ইন্টু 1 প্লাস r/50 টু দি পাওয়ার n, এটা পুরো মিলে যাচ্ছে এটার সাথে। চলে আসছি আমরা 3 দাগের অঙ্কটা। দেখো 3 দাগের অঙ্কটা আমরা কিভাবে করব, আমি এখানে পাশে করে দিচ্ছি। বলছে এক্স স্কোয়ার বাই দিয়ে একটা এক্স রয়েছে আর ইকুয়াল টু রয়েছে 6। এখানে বলেছে সমীকরণটির বীজ বা বীজদ্বয়, মানে বীজও হতে পারে বীজদ্বয় হতে পারে। দেখো প্রথমত এই অঙ্কটার বীজদ্বয় হবে না, কারণ এক্স এর মান এখানে কোনোদিনও 0 হতে পারে না, কারণ এক্স এর মান যদি 0 বসাও তাহলে কিন্তু এটা এক্সিস্টই করবে না, মানে কোনো মানই বেরোবে না, এটা অবাস্তব সংখ্যা হয়ে যাবে। তাই এক্স এর মান কিন্তু মাথায় রাখবে, শর্ত হচ্ছে এক্স এর মান নট ইকুয়াল টু 0, এই শর্তটা কিন্তু এখানে দেওয়া নেই। তাহলে এক্স যদি নট ইকুয়াল টু 0 হয় তাহলে অপশন এটা তো হচ্ছেই না, আর অপশন সিও হচ্ছে না, পড়ে থাকছে বি আর ডি। তো আমরা কিভাবে করব দেখে নাও। এক্স স্কোয়ার থেকে এক্স যদি আমরা সূচকের নিয়মে বিয়োগ করি তাহলে একটা এক্স ইকুয়াল টু 6 পড়ে থাকছে। তাহলে একটা এক্স ইকুয়াল টু 6 মানে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি অপশন বিতে রয়েছে সঠিক উত্তর। ঠিক আছে, এটা কিন্তু ভালো করে বুঝবে, এক্স এর মান কিন্তু কখনোই 0 হতে পারে না, এই শর্তটা কিন্তু মনে রাখবে। এক্স নট ইকুয়াল টু 0, যদি এক্স এর মান 0 হয় তাহলে অ্যান্সার কিন্তু 6 কোনো মতেই আসছে না, কারণ এখানে 0 স্কোয়ার বাই 0, আর 0 দিয়ে কোনো কিছু ভাগ করলে তাকে অসংজ্ঞাত বলি। ঠিক আছে, অসংজ্ঞাত বলা হয়, 0 দিয়ে ভাগ করা যায় না। চলে আসছি আমরা নেক্সট অঙ্কটায়। দেখো 4 দাগেরটায়, 4 দাগের অঙ্কটা আমরা কিভাবে করব, বলছে 2a সমান সমান 3b সমান সমান 4c। তাহলে আমরা এখানে লিখব 2a সমান সমান 3b সমান সমান 4c। এবার এটাকে আমরা কি করব, কে ধরে করতে পারি। দেখো প্রথমে আগে কে ধরে তোমাদের শেখাচ্ছি, এটা অনুপাতের অঙ্ক। ঠিক আছে, কে ধরে যদি করি তাহলে 2a সমান সমান আমরা কে লিখতে পারি, তাহলে এর মান বেরোবে k/2। একইভাবে আমরা 3b ইকুয়াল টু কে লিখতে পারি, তাহলে বি এর মান বেরোবে হচ্ছে k/3। আর 4c ইকুয়াল টু কে লিখতে পারি, তাহলে সি এর মান বেরোবে k/4। ঠিক আছে, এবার এটার যদি অনুপাত করে দাও, মানে অনুপাত বলেছে a:b:c, এটা যদি করে দাও তাহলে এর মান আমরা জানি k/2, ইস্টু দিয়ে বি এর মান জানি হচ্ছে k/3, আর ইস্টু দিয়ে k/4 সি এর মান এটা। এবার দেখো প্রত্যেকটা কে যদি আমরা তুলে দিই তাহলে পড়ে থাকছে 1/2 ইস্টু 1/3 আর ইস্টু দিয়ে 1/4। এবার 1/2 1/3 1/4 এরকম যদি কোনো সংখ্যা থাকে তাহলে তোমরা প্রথমে কি করবে, এই 3টে সংখ্যার লসাগু করবে, 2 3 আর 4 লসাগু করলে 12 হয়। তাহলে 1/2 কে 12 দিয়ে গুণ করতে হবে, আবার 1/3 কেও 12 দিয়ে গুণ করতে হবে, আর 1/4 কেও 12 দিয়ে গুণ করতে হবে। তাহলে 12 দিয়ে 2 কে গুণ করলে হচ্ছে 6, 12 দিয়ে 3 কে যদি আমরা ভাগ করি বা কাটাকুটি করি এটা হবে 4 আর এটা হবে 3, তাহলে 6:4:3। তাহলে 6:4:3 আমরা দেখতে পাচ্ছি অপশন ডি তে রয়েছে। ঠিক আছে, অপশন ডি হচ্ছে সঠিক উত্তর। চলে আসছি আমরা দেখো নেক্সট অঙ্কটায়। নেক্সট অঙ্কটা 5 দাগ, বলছে এ বি আর সি ডি রেখাংশ পি বিন্দুতে পরস্পরকে ছেদ করে। তো অঙ্কটা আমি এখানেই করে দিচ্ছি। দেখো বলছে এ একটা রেখাংশ রয়েছে আর বি একটা রেখাংশ রয়েছে, সরি এ বি একটা রেখাংশ রয়েছে আর সি ডি একটা রেখাংশ রয়েছে, আর মাঝখানে যেখানে ছেদ করছে সেটার নাম দিয়েছে পি। বলছে কোন 3টি বিন্দু দিয়ে বৃত্ত আঁকা যাবে না। তো অপশনগুলো দেখো, প্রথম অপশনটা রয়েছে এ পি তারপরে বি, তাহলে এ পি বি যেটা সেটা কিন্তু সমরেখ, সমরেখ হলে কিন্তু বৃত্ত আঁকা যাবে না। তাহলে এটাতে আমরা কি লিখবো, বৃত্ত আঁকা যাবে না, তার মানে এটাতে আমি লিখবো হচ্ছে ক্রস, এটাতে বৃত্ত আঁকা যাচ্ছে না। তারপরে এ বি সি, এ বি সি ভালো করে লক্ষ্য করে দেখো এটা কিন্তু সমরেখ নয়, এ বি সি যেটা অসমরেখ, অসমরেখ, অসমরেখতে কিন্তু বৃত্ত আঁকা যায়, মানে অসমরেখ দিয়ে তুমি এইভাবে কিন্তু বৃত্ত আঁকতে পারবে। 3 নম্বর অপশনটা দিয়েছে দেখো বি, তারপরে ডি, তারপরে সি,
বিডিসি ভালো করে লক্ষ্য করে দেখো, বিডিসি এটাও কিন্তু অসমরেখ, তার মানে এটাতেও বৃত্ত আঁকা যাচ্ছে। মাথায় রাখবে অসমরেখ হলেই বৃত্ত আঁকা যায়। আর লাস্ট হচ্ছে এ সি তারপরে ডি, এটাও অসমরেখ, এটাতেও বৃত্ত আঁকা যায়। তাহলে তিনটেতে বৃত্ত আঁকা যাচ্ছে, কিন্তু ফার্স্টেরটাতে বৃত্ত আঁকা যাচ্ছে না। এখানে প্রশ্ন তাই করেছে বৃত্ত আঁকা যাবে না। তাহলে অপশন এ হচ্ছে সঠিক উত্তর। ঠিক আছে, লজিকটা বলে দিলাম, সমরেখ হলে কিন্তু বৃত্ত আঁকা যায় না। তাহলে এ পি বিটা পুরো সমরেখ, এক লাইনের মধ্যে রয়েছে, তাই এটা বৃত্ত আঁকা যাবে না। 6 দাগেরটা দেখো, 6 দাগেরটা বলছে ও কেন্দ্রীয় বৃত্তে পি কিউ একটি ব্যাস এবং পি আর সমান সমান আর কিউ, কোণ আর পি কিউ এর মান কত? তো প্রথমে আমরা কি করব, একটা ছবি এঁকে নেবো, একটা বৃত্ত এঁকে নিলাম। এই বৃত্তটার প্রথমে আমাদেরকে কি করতে হবে, বলেছে ব্যাস রয়েছে, তার মানে আমি এটা ব্যাস এঁকে নিলাম হচ্ছে পি থেকে কিউ, আর মাঝখানে রয়েছে ও। ঠিক আছে, এবার এটাকে আমরা আর একটা বিন্দু ধরে নিলাম এবং এটাকে জুড়ে দিলাম, এইভাবে জুড়ে দিলাম, এটা হচ্ছে আর। ঠিক আছে, এবার দেখো এই যে কোণ পি আর কিউ যে দেখতে পাচ্ছ, এটা কিন্তু অলওয়েজ 90 ডিগ্রি হয়। এটা কিন্তু একটা উপপাদ্য তোমরা পড়বে। ঠিক আছে, একটা উপপাদ্য রয়েছে যে অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ। ঠিক আছে, আবারও বলছি, অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ, এটা একটা উপপাদ্য রয়েছে, সেই উপপাদ্য তোমরা করবে, তো এটা 90 ডিগ্রি পাবে। তাহলে এটা অলওয়েজ 90 ডিগ্রি হয়। এবার বলে দিয়েছে দেখো পি আর এর সাথে আর কিউ সমান, এটা বলে দিয়েছে পি আর এর সাথে আর কিউ সমান যদি হয়, তাহলে তার বিপরীত কোণগুলো সমান হবে। এটাও কিন্তু একটা উপপাদ্য, মানে যে দুটো বাহুর দৈর্ঘ্য সমান তার বিপরীত কোণগুলো সমান হয়। তাহলে এর বিপরীত কোণ আমরা কি পাচ্ছি, পি আর। দেখো পি থেকে আর এর বিপরীত কোণ এই কিউটা হচ্ছে। ঠিক আছে, তাহলে আমরা এখানে লিখতে পারি হচ্ছে আর কিউ পি সমান সমান কোণ আর পি কিউ, এটা আমরা লিখতে পারি, দুটো কোণ সমান। এবার দুটো কোণ যদি সমান হয়, তাহলে এই দুটো কোণ অর্থাৎ এইটা আর এটা, এই দুটো মিলিয়ে আমাকে আরো এক্সট্রা 90 হতে হবে, কারণ তিনটে ত্রিভুজে তিনটে কোণের মান তো 180 ডিগ্রি। তাহলে এই দুটো কোণ তো সমান হয়, তাহলে এই দুটো কোণ সমান হলে আমরা সুতরাং দিয়ে কোণের মান আর পি কিউ বের করতে গেলে কি করতে হবে, 180 থেকে 90 বিয়োগ করে 2 দিয়ে ভাগ করতে হবে। কেন করলাম আবারও বলি, এটা তো 90, তাহলে 180 থেকে 90টা প্রথমে বিয়োগ গেল, আর এই দুটো কোণ তো সেম সেম, সেম সেম হলে কি হবে, 2 দিয়ে ভাগ করতে হবে, তাহলে একটা কোণের মান পেয়ে যাব। তাহলে এটা করে দেখবে 90/2 হচ্ছে, আর 90/2 মানে হচ্ছে 45 ডিগ্রি। তাহলে 45 ডিগ্রি আমরা পাচ্ছি হচ্ছে দেখো অপশন ডিতে। ঠিক আছে, অপশন ডি হচ্ছে সঠিক উত্তর এটার। তো আমাদের এমসিকিউ শেষ হয়ে গেল। এমসিকিউ কিন্তু 6টা ছিল, তো 6টা এমসিকিউ শেষ হয়ে গেল, 6 নম্বর রয়েছে। তারপরে দেখো আমরা এবার শুরু করবো হচ্ছে 2 মার্কসের প্রশ্নগুলো। 2 মার্কসের এবং 2 দাগের একেরটা কি বলছে দেখো, বার্ষিক 5% হারে 7,000 টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ কত হবে? এখানে আমরা প্রথমে কি করব, এখানে বার্ষিক সুদের হার বলে দিয়েছে, তাহলে সুদের হার আগে লিখে নিতে হবে, সুদের হার ব্র্যাকেটে আর সমান সমান 5%, এটা লিখে নেবে, কমা দিয়ে এখানে তারপরে বলে দিয়েছে আসল। ঠিক আছে, বা মূলধনও লিখতে পারো, যেটাকে আমরা পি দিয়ে প্রকাশ করি, পি সমান সমান বলে দিয়েছে 7,000 টাকা। ঠিক আছে, আর এখানে সময় যেটাকে আমরা এন দিয়ে প্রকাশ করি, সেটা ইকুয়াল টু বলে দিয়েছে 2 বছর। ঠিক আছে, 2 বছর, এটা লিখে নেবে। এবার সুতরাং দিয়ে আমরা যে সূত্রটা জানি এ ইকুয়াল টু, আচ্ছা এখানে কিন্তু এর সূত্র পড়বে না, এখানে সিআই এর সূত্র পড়বে। সিআই মানে হচ্ছে চক্রবৃদ্ধি সুদ, কম্পাউন্ড ইন্টারেস্ট যাকে বলে। এটার সূত্র হচ্ছে এ ইন্টু 1 প্লাস r/100 টু দি পাওয়ার n মাইনাস আবার একটা পি। ঠিক আছে, এটা এ হবে না, এটা পি হবে, সরি। তাহলে পি ইন্টু 1 প্লাস r/100 টু দি পাওয়ার n মাইনাস পি, এটা হচ্ছে সূত্র। এর পি এর জায়গায় আমরা বসিয়ে দেবো হচ্ছে 7,000 টাকা, 1 প্লাস আর এর জায়গায় বসিয়ে দেবো 5%, 5/100 হবে, টু দি পাওয়ার হবে স্কোয়ার, আর মাইনাস দিয়ে আবার 7,000 লিখতে হবে। এবার দেখো 7,000 এর জায়গায় 7,000 লিখলাম, 5 দিয়ে যদি 100কে কাটাকুটি করো, আমি তোমাদের কাটাকুটি করে দেখাচ্ছি। দেখো 5 দিয়ে যদি 100কে কাটাকুটি করো, তাহলে এখানে কত হবে, 20।
তাহলে 20 আর 1 21 হয়ে যাচ্ছে, লসাগু করলে তাহলে এখানে 21/20 তার হোল স্কোয়ার হয়ে যাচ্ছে, আর মাইনাস দিয়ে 7000 রয়েছে। ঠিক আছে, এবার আমরা কি করব, 7000 যদি কমন নিয়ে নিই তাহলে সেকেন্ড ব্র্যাকেটে দেখো 21 স্কোয়ার মানে হচ্ছে 441, আর 20 স্কোয়ার মানে হচ্ছে 400, বিয়োগ দিয়ে 1 থাকছে। কেন 1 থাকছে বলতো, কারণ 7000 তো আমরা কমন নিয়ে নিয়েছি, তাই এখানে 1 থাকছে। এবার দেখো 7000 আমি আবার লিখব, 441 থেকে যদি আমরা বিয়োগ করি, 441 বিয়োগ 400 মানে লসাগুর টাইপের যে বিয়োগগুলো হয়, তাহলে এই বিয়োগটা করলে কি আসছে দেখো, আমরা এখান থেকে আবার অঙ্কটা স্টার্ট করছি এখান থেকে। তাহলে 7000 তারপরে কি হবে, এটাকে যদি আমরা বিয়োগ করি তাহলে 41/400 হবে। তাহলে দুটো 0 400 কেটে গেল। ঠিক আছে, তারপরে 70কে 41 দিয়ে আগে গুণ করতে হবে। তাহলে 70কে 41 দিয়ে গুণ করলে কত হচ্ছে, 2870, আর বাই দিয়ে রয়েছে একটা 4। তাহলে 2870/4কে যদি ভাগ করো তাহলে 4 7 28, 28-এর পর হচ্ছে 4 1 4, আবার 4 7 28, আর 4 5 20, 717 টাকা 50 পয়সা এই টাকাটা বেরোচ্ছে। এই টাকাটা লিখে দিতে হবে, একক কিন্তু মেনশন করতে হবে। তাহলে চক্রবৃদ্ধি সুদ কত টাকা বেরোলো, 717.5 টাকা। এইভাবে কিন্তু তোমাদের অঙ্কটা করতে হবে। দেখো দুইয়ের অঙ্কটা আমরা কিভাবে করব, x = 3 + 2√2 হলে x + 1/x এর মান নির্ণয় করতে বলেছে। এটা করণীর অঙ্ক। ঠিক আছে, করণী বলে একটা চ্যাপ্টার আছে, তোমরা সেই চ্যাপ্টারের অঙ্কটা পাবে। তো x এর মান এখানে বলে দিয়েছে, তাহলে আমরা লিখে নিচ্ছি আগে x এর মান 3 + 2√2, এটা লিখে নিলাম। এবার দেখো 1/x এর মান যদি আমরা বের করি তাহলে এটাও 1/, হয়ে যাবে 3 + 2√2। এবার করণীতে একটা অংশ রয়েছে যাকে আমরা বলি করণী নিরেশন। করণী নিরেশন মানে কি, এই যে নিচে যে সংখ্যাটা দেখতে পাচ্ছ এবং যে চিহ্নটা দেখতে পাচ্ছ, এই চিহ্নটার অপোজিট চিহ্ন দিয়ে ওপর নিচ গুণ করতে হবে। অর্থাৎ 1 দিয়ে আমরা এর অপোজিট অর্থাৎ 3 - 2√2 দিয়ে ওপরে গুণ করব, আর নিচে যা ছিল অর্থাৎ 3 + 2√2 তার পাশে লিখব 3 - 2√2। এটা হচ্ছে করণী নিরেশন। ঠিক আছে, এই করণী নিরেশনটা তোমাদেরকে শিখতে হবে, মানে নিচে যে সংখ্যাটা থাকবে তার অপোজিট চিহ্ন দিয়ে ওপর নিচ গুণ করতে হবে। এবার গুণফলটা কিভাবে আসবে দেখে নাও, ওপরে যা আছে তাই থাকবে, কারণ ওপরেরটাকে হাত দেওয়া যায় না, আর নিচেরটা হচ্ছে a² - b² সূত্র। a² মানে হচ্ছে এখানে 3², আর b² মানে হচ্ছে 2√2 তার হোল স্কোয়ার। ঠিক আছে, a² আমি এখানে লিখেও দিচ্ছি, a² - b² সূত্রটা হচ্ছে a + b × a - b। এই সূত্রটা থেকে এখানে এসছে এটা। এবার দেখো 1/x আবার লিখবো, ওপরে 3 - 2√2 আছে, আর নিচে কি হয়ে যাবে দেখো 3 স্কোয়ার 9, আর 2 স্কোয়ার হলে 4 হয়, আর 4 আর √2² হলে 8 হয়। এটাকে আমি আলাদা করে দেখাচ্ছি। দেখো 2√2, এটার যদি আলাদা করে স্কোয়ার করো, দেখো প্রথমে 2 স্কোয়ার করলে 4 হবে, আর √2 স্কোয়ার করলে মাথায় রাখবে √2 × √2 হয়। তাহলে √2 × √2 মানে একটা 2 হয়। ঠিক আছে, এটা মাথায় রাখবে। √2 সাথে √2 যদি গুণ করো তাহলে একটা 2 হবে। তাহলে আমরা এখানে অ্যান্সার পাচ্ছি কত, 8, 4 × 2 = 8। এই 8টা এখানে বসিয়ে দেবো। ঠিক আছে, বুঝতে পেরেছো? এই নিয়মটা কিন্তু একটু বুঝতে হবে তোমাদেরকে, যেহেতু প্রথম করছো তো তার জন্য একটু ধৈর্য নিয়ে বুঝতে হবে এগুলো। এবার দেখো এটাকে যদি আমরা এবার 1/x আবার করি, তাহলে এখানে 9 থেকে 8 বিয়োগ করলে 1 থাকে, 1-এর তো কোনো ভ্যালু নেই নিচে, তাই এখানে 2√2 লিখলাম, 3 - 2√2। তারপর 1/x এর মান আমরা পেয়ে গেলাম। এবার আমরা যেটা করব, মেইন যে সুতরাং দিয়ে অঙ্কটা দিয়েছে, অঙ্কটা কি দিয়েছে, x + 1/x এর মান বের করতে। তাহলে x এর মান আমরা আগে থেকেই জানতাম 3 + 2√2, আর 1/x এর মান এখন বের করলাম 3 - 2√2। তাহলে দেখো 2√2 কেটে যাচ্ছে, পড়ে থাকছে 3 × 3 = 6। তাহলে 6 হচ্ছে এই অঙ্কটার অ্যান্সার। ঠিক আছে, 6 হচ্ছে এই অঙ্কটার অ্যান্সার। তোমাদের এইভাবে অ্যান্সার বের করতে হবে। চলে আসছি আমরা 3 দাগের অঙ্ক। দেখো
ও কেন্দ্রীয় বৃত্তের এ বি জ্যা রয়েছে, এর ওপর ওডি হচ্ছে লম্ব, বিসি ব্যাস হলে প্রমাণ করো সি এ ইকুয়াল টু 2OD। তো এটা আমরা কিভাবে করব দেখো, প্রথমে একটা বৃত্ত আঁকতে হবে। তো আমি একটা বৃত্ত এঁকে নিলাম। বৃত্ত এঁকে নেওয়ার পর আমাকে কি করতে হবে, এখানে একটা প্রথমে জ্যা আঁকতে হবে এবং এটা এ বি নামকরণ করে দিয়েছে, এ বি বলে দিয়েছে জ্যা, আর ও হচ্ছে এখানে কেন্দ্র। ঠিক আছে, এটা হচ্ছে কেন্দ্র। এবার এখানে আমি নামকরণ করে দিই, এটা ও। ওডির ওপর আবার লম্ব রয়েছে, তাহলে এখানে আমরা আঁকলাম হচ্ছে ডি, এটা ওডি লম্ব। আর বিসি হচ্ছে একটা ব্যাস রয়েছে, তাহলে আমরা এখান থেকে এখানে আঁকবো হচ্ছে একটা ব্যাস এবং এটার নামকরণ করব হচ্ছে সি, বিসি। আর এখান থেকে এটা এইভাবে কি করব, জুড়ে দেব। একটু বেঁকে গেল, এটা পুরোপুরি লম্ব হবে। ঠিক আছে, এরকম হবে। তো ছবিটা এরকম ভাবে তৈরি হবে। এবার আমরা কি করব দেখো, একটু ভালো করে শুনবে যে কথাগুলো বলবো, তাহলে অঙ্কটা পারবে। এখানে এ বি যেটা রয়েছে সেই এ বিটা হচ্ছে জ্যা, তাহলে জ্যা এর ওপর, ঠিক আছে, জ্যা এর ওপর ওডিটা হচ্ছে লম্ব, এটা আমরা লিখে নিলাম। তাহলে ওডি যদি লম্ব হয় তাহলে আমরা বলতে পারি ও ডি বি যেটা, সেটা হচ্ছে 90 ডিগ্রি, কারণ লম্ব তো বলে দিয়েছে লম্ব হলে সবসময় 90 ডিগ্রি হয়। ঠিক আছে, মাথায় রাখবে এটা। এবার বলেছে বিসি যেটা, সেটা হচ্ছে কিন্তু একটা ব্যাস। ঠিক আছে, বিসি কি, ব্যাস। এবং কোণ সি এ বি যেটা, সেটাও কিন্তু 90 ডিগ্রি। সি এ বি মানে এই কোণটাও কিন্তু 90 ডিগ্রি, এটাও যেরকম 90 ডিগ্রি, এটাও সেরকম 90 ডিগ্রি, অনুরূপ কোণ বলতে পারো এটাকে। এবার দেখো ও ডি বির সাথে কোণ ও ডি বি এটার সাথে কোণ সি বি এ এটা সমান। ও ডি বি কোণটা দেখে নাও, ও ডি বি এটার সাথে সি বি এ এই কোণটা, ঠিক আছে, সি বি এ, দাঁড়াও এখানে ভুলে গেল, সি বি এ নয়, এটা সি এ বি হবে, সি এ বি, এই দুটো কোণ সমান। ঠিক আছে, কারণ এটাও 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি। এবার দেখো ও বিওডি যেটা, বিওডি যেটা, সেটা এই যে বি তারপরে ও তারপরে ডি, এই যে কোণটা, এই কোণটার সাথে আমরা সমান বলতে পারি বিসিএ। বিসিএ মানে এই কোণটা, এটাও অনুরূপ কোণ, এটার সাথে এটা সমান, এটা আমরা বলতে পারি। এবার দেখো আমরা পাচ্ছি হচ্ছে ত্রিভুজ বিওডি ও ত্রিভুজ সিবিএ বা বিসিএ। ঠিক আছে, বিসিএ সদৃশ্য কোণী। বোঝা গেল? সদৃশ্য কোণী মানে কি বলতো, এই ত্রিভুজটা আর এই বড় ত্রিভুজটা অনুরূপ বাহুগুলো বা অনুরূপ কোণগুলো সমান হয়, তাকে সদৃশ্য কোণী বলে। এটাও কিন্তু তোমাদের একটা চ্যাপ্টার রয়েছে, কিন্তু এটা অনেক পরে চ্যাপ্টারটা রয়েছে, এটা ফার্স্ট চ্যাপ্টারে নেই, তাই একটু তোমাদেরকে বুঝতে হবে এই জিনিসটা। তাও আমি বলে দিচ্ছি, এই যে ত্রিভুজটা দেখতে পাচ্ছ বিওডি যেটা, বিওডি মানে আমি যদি এরকম করে একটা ত্রিভুজ আঁকি এবং তার মাঝখানে যদি সমান্তরাল দাগটা নিই, তাহলে এই যে ছোট্ট যে ত্রিভুজটা, সেটা বড় ত্রিভুজের সাথে সদৃশ্য হয়, মানে একই হয়। ঠিক আছে, এটাকে সদৃশ্য কোণী বলে। এবার এই সদৃশ্য কোণীতে একটা সূত্র রয়েছে, যেটা হচ্ছে ওবি বাই বিসি, ওবি বাই বিসি সমান সমান ওডি বাই সিএ, এটা কিন্তু সূত্র রয়েছে। ঠিক আছে, সদৃশ্য কোণী বা সদৃশ্যতা যে চ্যাপ্টারটা রয়েছে তোমাদের টেক্সট বইয়ে, সেখানে এই সূত্রটা পাবে। এবার এই সূত্র থেকে আমরা কি পাচ্ছি, ওবির জায়গায় ওবি লিখবো, আর বিসি যেটা, এই যে বি থেকে সি, এটা তো কি হবে, তার দ্বিগুণ হবে, ওবির দ্বিগুণ, তাই 2OB লিখলাম। ঠিক আছে, যেহেতু দ্বিগুণ, ব্যাস তো জানোই যে ব্যাসার্ধের দ্বিগুণ হয়, তাই এটা ব্যাসার্ধের দ্বিগুণ করলাম। আর ওডি যে লেখা রয়েছে, ওডির জায়গাতে ওডি থাকবে। ঠিক আছে, আর নিচে সি এর জায়গাতে সি এ থাকবে। এবার ওবি ওবি কেটে যাচ্ছে, ক্রস গুণ যদি করি তাহলে সি এ সমান সমান 2OD পাচ্ছি, এবং এটাই আমাদেরকে দেখো প্রমাণ করতে বলেছিল। তাহলে আমরা লিখবো হচ্ছে প্রমাণিত। ঠিক আছে, এই প্রমাণিত বলে তোমাদেরকে লিখতে হবে। চলে আসছি আমরা নেক্সট অঙ্কটায়, 4 দাগেরটায়। দেখো 4 দাগের অঙ্ক আমরা কিভাবে করব।
বলছে এবিসি ত্রিভুজের পরিকেন্দ্র ও এবং ডি বিন্দু বিসি বাহুর মধ্যবিন্দু, কোণ বিএসি 40 ডিগ্রি হলে কোণ বিওডির মান কত? দেখো এটা খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, প্রথমেই দিয়ে রাখছি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই অঙ্কটা। প্রথমে কি করতে হবে, একটা বৃত্ত এঁকে নিতে হবে। একটা বৃত্ত এঁকে নিলাম এবং এর ভেতরে একটা ত্রিভুজ আঁকতে হবে। এই হচ্ছে একটা ত্রিভুজ, এটার নামকরণ করলাম এ বি আর এটা হচ্ছে সি। এবার এখানে কি বলেছে, একটা কেন্দ্র রয়েছে এবং এখান থেকেও একটা বৃত্ত একটা ত্রিভুজ এঁকে নিলাম এবং মাঝখান দিয়ে একটা বাহু যাচ্ছে, যেটার নামকরণ করব ও আর এটা করব ডি। ঠিক আছে, তো এটা আমরা করে দিলাম। বিসি বাহুর মধ্যবিন্দু, বিসি বাহুর মধ্যবিন্দু হচ্ছে ডি এটা। এবার আমাদেরকে যে কোণগুলো বলেছে সেগুলো দেখো, বিএসি কিন্তু বলে দিয়েছে, মানে এই কোণটা বলে দিয়েছে হচ্ছে 40 ডিগ্রি। আর বিওডি অর্থাৎ এই যে ছোট্ট কোণটা, এটা আমাদেরকে বের করতে হবে। কিরকম ভাবে আমরা লিখবো দেখো, প্রথমে লিখবো ও বি সমান সমান ওসি। ও বি সমান সমান ওসি হচ্ছে একই বৃত্তের ব্যাসার্ধ, তাহলে আমরা লিখতে পারি হচ্ছে একই বৃত্তের ব্যাসার্ধ। ঠিক আছে, একই বৃত্তের ব্যাসার্ধ, তাই সমান। আমরা জানি বাহু সমান হলে তার বিপরীত কোণগুলো সমান হয়, তাহলে বিপরীত কোণ কি হবে, বিওডি সমান সমান কোণ সিওডি হবে, বিপরীত কোণ এটা সমান। এবার দেখো বিওডি আর সিওডি, দেখে নাও বিওডি আর সিওডি এই দুটো মিলিয়ে দিলে তো বিওসি হয়ে যাচ্ছে, তাহলে সুতরাং দিয়ে আমরা বলতে পারি বিওসিটা 2 গুণ বিওডি এর। বোঝা গেল, বিওডি কে যদি 2 দিয়ে গুণ করি তাহলে তো পুরো এই কোণটা পেয়ে যাবো, পুরো কোণটা বিওসি কোণটা। ঠিক আছে, এবার এখানে একটা উপপাদ্য রয়েছে, উপপাদ্যটা লিখে দিচ্ছি। কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ হয়, দ্বিগুণ। কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ হয়। তাহলে এই যে ওপরে যে কোণটা দেখতে পাচ্ছ, ঠিক আছে, আমি এখানে লিখে দিচ্ছি অন্য কালি দিয়ে, এটা কিন্তু তোমরা লিখবে না, জাস্ট এটা বোঝানোর জন্য বলছি। এই যে কোণ এটা যে দেখতে পাচ্ছ, কোণ বিএসি, এটা যে দেখতে পাচ্ছ, এটাকে বলা হয় হচ্ছে বৃত্তস্থ কোণ, বৃত্তস্থ কোণ এটাকে বলা হয়। আর ভেতরে যেটা দেখতে পাচ্ছ এই যে এই কোণটা বিওসি, যেটা লিখে দিচ্ছি বিওসি, এটাকে বলা হয় কেন্দ্রস্থ কোণ, কেন্দ্রস্থ কোণ। ঠিক আছে, এটা লিখে দিলাম, এটা লিখতেও পারো নাও লিখতে পারো, বক্স করে দিলাম। তাহলে এবার আমরা কি করব, চলে আসি অঙ্কটায়। দেখো বৃত্তস্থ কোণের দ্বিগুণ অর্থাৎ এটা যা হবে এটা তার অর্ধেক হবে, বা এ যা হবে এটা তার দ্বিগুণ হবে, এটা একটা উপপাদ্য। তাহলে আমরা বলতে পারি কোণ বিওসি সমান সমান 2 গুণ কোণ বিএসি, বিএসি কে 2 দিয়ে গুণ করলে বিওসি পাবো। এবার দেখো এখানে 2 গুণ, আমরা বিএসির মান তো জানি, বিএসির মান বলে দিয়েছে 40 ডিগ্রি, দেখো এখানে দিয়েই দিয়েছে এই যে, তাহলে 40 দুগুণে 80 ডিগ্রি আমরা পেয়ে গেলাম। কোনটা, এই যে নিচের পুরো কোণটা, এই যে দেখতে পাচ্ছ, এটা পুরোটা পেয়ে গেলাম। এবার পুরোটা পেয়ে গেলে আমাদেরকে কি করতে হবে, আমাদের তো এই অর্ধেকটা বের করতে হবে, অর্থাৎ এই অর্ধেকটা বের করতে হবে। তাহলে সুতরাং দিয়ে আমরা কি করব, 2 দিয়ে কোণ বিওডি, যেটা এই যে এখানে যে লিখেছিলাম, এই যে দেখে নাও 2 বিওডি, সেটা বিওসির সাথে সমান ছিল। তাহলে সুতরাং দিয়ে আমরা যদি শুধু বিওডি বের করি তাহলে এটা হাফ কোণ বিওসি হবে, আর বিওসির মান তো আমরা 80 ডিগ্রি বের করেছি, তাই হাফকে 80 দিয়ে যদি কাটাকুটি করো, 2 দিয়ে 80কে কাটাকুটি করো, তাহলে 40 বেরোচ্ছে, এটার অ্যান্সার 40 ডিগ্রি হবে। ঠিক আছে, তাহলে কোণ বিওডির মান হচ্ছে 40 ডিগ্রি, এটাই অ্যান্সার লিখবে। এইভাবে তোমাদের এই অঙ্কটা করতে হবে। চলে আসছি আমরা দেখো 6 দাগের অঙ্কটায়, 5 দাগের অঙ্কটায়। 5 দাগের অঙ্কটা আয়ত ঘন থেকে দিয়েছে। একটি আয়ত ঘনের তল সংখ্যা x, ধার সংখ্যা y, শীর্ষবিন্দু সংখ্যা z এবং কর্ণের সংখ্যা p হলে এই এর মানগুলো কত? আচ্ছা, আয়ত ঘন মানে হচ্ছে একটা ইট যদি পরিকল্পনা করো, ইট, বুঝে গেল? বা ইট যদি পরিকল্পনা না করতে পারো তাহলে তোমাদের যে জ্যামিতি বক্স রয়েছে সেটাকেও পরিকল্পনা করতে পারো, জ্যামিতি বক্স বা পেন্সিল বক্স, সেটাও কিন্তু একটা আয়ত ঘন। ঠিক আছে, আয়ত ঘনকের মাথায় রাখবে 3টে ডাইমেনশন হয় বা 3টে মাত্রা হয়, দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা।
এবার এখানে দেখো তল সংখ্যা, ঠিক আছে, তল সংখ্যা মানে হচ্ছে এই যে তলগুলো, এই তল সংখ্যা কিন্তু 6টা হয়, তার মানে x ইকুয়াল টু 6। লুডোর ছক্কা তোমরা ধরতে পারো, লুডোর ছক্কাতে যেরকম ছটা ইয়ে থাকে, পুট থেকে 6 পর্যন্ত থাকে, ছক্কা পর্যন্ত থাকে, তো সেটা 6টা তল। ধার সংখ্যা মানে হচ্ছে এই যে এইগুলো, এই যে ধার, এটা 1 2 3টে এরকম করে টোটাল দেখবে ধার সংখ্যা রয়েছে হচ্ছে 12টা, ঠিক আছে, গুণে দেখবে 12টা ধার রয়েছে। শীর্ষবিন্দু কাকে বলে বলো তো? এই যে যেগুলো টাচ পয়েন্ট, আমি অন্য কালার দিয়ে দেখাচ্ছি, দেখো অন্য কালার দিয়ে দেখাচ্ছি, দেখো এই যে এই পয়েন্টগুলো 1 2 3টে 4টে 5টা 6টা 7টা 8টা, এই 8টা পয়েন্ট, তার মানে জেড এর মান হচ্ছে 8। আর কর্ণ মানে হচ্ছে, আমরা জানি আয়তক্ষেত্রের কর্ণ, এটা একটা আয়তক্ষেত্রের মতন, তো কর্ণ কটা হচ্ছে এখানে? 4টে হচ্ছে, ঠিক আছে, কর্ণ কটা হচ্ছে? 4টে হচ্ছে, মানে এইভাবে একটা যাচ্ছে, এইভাবে একটা যাচ্ছে, যেহেতু এটা 3D পিকচার, তো তাই এখানে একে বোঝানো যাবে না, কিন্তু 4টেই হচ্ছে কর্ণ, ঠিক আছে, কর্ণ 4টে হয়। এবার আমরা কি করব, এখানে বলে দিয়েছে x মাইনাস ওয়াই প্লাস জেড প্লাস পি, তাহলে x এর মান 6 মাইনাস ওয়াই মানে 12 প্লাস দিয়ে জেড এর মান 8 আর পি এর মান বলে দিয়েছে 4। তাহলে ভালো করে লক্ষ্য করে দেখো, এখানে 6 থাকবে, মাইনাস 12 থাকবে, আর 8 আর 4এও তো 12 হয়, তার মানে প্লাস 12, প্লাস 12 মাইনাস 12 কেটে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে 6। তাহলে এর মান শুধুমাত্র কি লিখবে? 6 লিখবে, ঠিক আছে। তো এটা গেল এমসিকিউ এসিকিউ, এটা পার্ট 1 এর ভিডিও। এর পার্ট 2 এর ভিডিওটা আসবে খুব শিগগিরই। এর জন্য তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো এবং পাশে যে বেল আইকনটা রয়েছে তার অল নোটিফিকেশন অন করে রেখো। অঙ্কগুলোর পিডিএফও তোমরা পাবে। পিডিএফ নেওয়ার জন্য তোমাদেরকে টেলিগ্রাম চ্যানেল জয়েন করতে হবে। সেই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করলেই তোমরা এর পিডিএফ পেয়ে যাবে, কিন্তু রিসেন্ট পিডিএফ পাবে না, মানে আজকে ভিডিও আপলোড করলে আজকেই পাবে না, অন্তত 5-6 দিন পরে পাবে, না হলে কিন্তু ভিডিওটা অধিকাংশ স্টুডেন্টরা দেখবে না, ওই পিডিএফ দেখেই করে নেবে, এতে মানে আমার লস হবে, কারণ আমার সেরকম ভিউজ আসবে না, তোমাদের জন্য পরিশ্রমটা বৃথা যাবে, ঠিক আছে। তো সেই জন্য কিন্তু আগে ভিডিওটা দেখে নাও, বোঝো, তারপরে পিডিএফটা নিও, ঠিক আছে। তো আজকের মতন এতটাই, দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে।